দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত টক শো সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আপনারা জানেন আমরা এই টক শোতে প্রতিনিয়ত রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা তেমনই কিছু টপিকে আলোচনা করব। স্টুডিওতে দুজন অতিথি আছেন, পরিচিত হয়ে নেব। আমাদের সাথে আছেন নীলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য বিএনপি এবং স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং আরও আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। যেহেতু আপা আর একদিন পর ঈদ, আমরা একটু খুব রেলেভেন্ট একটা টপিক দিয়ে আলোচনাটা শুরু করতে চাচ্ছি, যেটা আমরা জানি যে পশু বিক্রির বাজার ব্যবস্থাপনা, ঈদ যাত্রা, এটা নিয়ে আমরা নিউজ দেখছি প্রতিনিয়ত, এবং আজকেও দেখেছি এরকম। এবং আমরা যখন এই ঈদের বাজার নিয়ে কথা বলি বা পশু বিক্রির বাজার নিয়ে কথা বলি, মনির আপা প্রথমে আপনার কাছে যাব। এখানে যে একটা সিন্ডিকেটের কথা বলা হয়, বাজার সিন্ডিকেট, এটা কিন্তু এবারও লক্ষ্য করা গেছে। তো আমরা তো দেখেছি যে এর আগের যে গভর্নমেন্ট ছিলেন তাদের আমলেও ছিল, এবং এবার কিন্তু আমরা মানে জনগণেরও প্রত্যাশা ছিল যে এবার এই সিন্ডিকেটটা থাকবে না বা অ্যাটলিস্ট কমে আসবে। এবারও এটা দেখা গেছে। চাঁদা যদি বলেন যে রোডে যখন পশু নিয়ে আসা হয়, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে চাঁদা প্রায় কয়েক হাত মানে পাড়ি দিয়ে আসছে, এবং সেটাতে প্রায় 1 থেকে 1,500 টাকা এক একটি গরুতে দেখা যাচ্ছে চাঁদা। এবং এমন কি যে গরু যে খুঁটিতে বাঁধে বাজারে, সেটার ভিতরেও কিন্তু নাম লেখা থাকে, সেটা নিয়েও কিন্তু একটা ব্যবসা হচ্ছে। ইজারার কথা বলা হয়েছে যে একটা ইজারা তো যেটা বৈধ সেটা দিতে হবে, কিন্তু এটা ছাড়াও কিন্তু এক্সট্রা টাকা পে করতে হচ্ছে। মনির আপা, আপনার কাছে জানতে চাচ্ছি যে এটা তাহলে আমরা যখন মানে আশাটা রাখছি যে এটা চেঞ্জ হওয়া দরকার, তাহলে চেঞ্জটা হয়নি কেন, বা কি করা দরকার আসলে? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সহ আলোচক মনি আপাকে শুভেচ্ছা। দেখেন, আপনি বলছিলেন যদিও যে গতবারও এটা কোনো পরিবর্তন হয়নি গত সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময়। 5 আগস্টের পরেই আপনি যদি দেখেন যে একেবারে প্রতিষ্ঠান থেকে শুরু করে হাটঘাট মাঠ সব দখল হয়ে গেছে কিন্তু একটা নির্দিষ্ট দলের। এবং গতবারে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, আপনার কাছে যদি কনসেনসাসটা থাকে, সেটা হচ্ছে যে এই যে হাটগুলো কারা পেয়েছে, হাটের ইজারাগুলো কারা পেয়েছে, বিএনপি লোকজনই পেয়েছে। সুতরাং সেই জায়গা থেকে এইবারও তো আসলে সেটার এবার তো তারা আরও সরকারে, সেই জায়গায় তো আসলে খুব বেশি পরিবর্তন আসার কথা অন্তত আমি আশা করি নাই। এই জায়গায় আমরা দেখলাম একটা খুবই ইনফরমেটিভ রিপোর্ট এবং ইনভেস্টিগেটিভ রিপোর্ট আমরা দেখলাম। সেখানে আমরা দেখলাম যে হাসিরের যে টাকা, সেই টাকার থেকে যেটা আসলে নির্ধারিত যে টাকা, সেটার থেকে 700-800 টাকা বেশি নেওয়া হচ্ছে, যার কাছ থেকে যেরকম পারা যায়। এবং দেখা যাচ্ছে যে খুঁটি প্রতিও আপনি যেটা বললেন যে খুঁটিতেও নাম লেখা আছে, এবং খুঁটিও কিনতে হচ্ছে 250-300 টাকা দিয়ে। সুতরাং এই যখন অবস্থা, তখন আসলে আমি যদি বলি যে আপনার একেবারে এটা তো আমি মানে একেবারে গরুর হাটের কথা বললাম, এখান থেকে গরু আসলে হচ্ছে ধরেন যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গা নিয়ে আসছে, অথবা ধরেন সিরাজগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসছে, তো এই জায়গাটা যখন আমরা দেখি, অন্তত 5টা জায়গায় এই রিপোর্টটা করা হয়েছে যে আসলে কি অবস্থা, প্রত্যেকটা জায়গায় আমরা একই চিত্র দেখেছি যে এই যে পরিবহনের ক্ষেত্রে ট্রাক থেকে বিভিন্ন জায়গায় থামিয়ে থামিয়ে যে চাঁদা নেওয়া, এটার সাথে কিন্তু এই যে কোনো স্লিপ নাই, কিন্তু টাকা চাচ্ছে। আবার দেখা যায় যে এটার সাথে প্রশাসন খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত, এবং এটা সবচেয়ে অবাক করা বিষয়। যদিও একজন যার বিরুদ্ধে অভিযোগ সংবাদ মাধ্যমে সামনে এসছে, তাকে ক্লোজ করা হয়েছে, কিন্তু এরকম ক্লোজ আপনি কয়জনকে করবেন? মানে এই জায়গা তো 5টা জেলার খবর নিয়ে একটা রিপোর্ট হয়েছে, সেখানে যা একেবারে ক্যামেরার সামনে ধরা পড়েছে যে একজন পুলিশ অফিসার তিনি থামিয়ে তিনি নিজেও চাঁদা চাচ্ছেন। এখন যখন জিজ্ঞেস করা হয়েছে, খুব দুঃখজনক ব্যাপার যে আলটিমেটলি বাংলাদেশে কিন্তু একেবারে এই যে নিম্ন মধ্যবিত্ত এই মানুষগুলোই কিন্তু সবসময় মানে ভোগান্তির শিকার হয়। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা, এই যে পুলিশ টাকা চাচ্ছে, এটা কিসের টাকা? আপনি টাকা না দিলে কি হতো? আপনি কি কোনো কাগজপত্রে অসুবিধা আছে কিনা? ট্রাক ড্রাইভারকে বলা হচ্ছে। তখন তিনি বলছে যে না, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি যদি টাকাটা না দিই, কোনো না কোনো একটা মানে খুঁত ধরে সে মামলাটা দিয়ে দিবে, তো সেখানে আমার আরো অনেক টাকা দিতে হবে। তো সেই জায়গা থেকে আমি ঝামেলা মুক্ত হওয়ার জন্য এরকম টাকা আমাদের দিতে হয় প্রত্যেকে। আপনারা আজকে আসছেন, আপনারা আজকে দেখছেন, এই টাকা আমাকে ফেরত দিল, কিন্তু অন্য সময় তো আসলে আমাদের দিতে হয়, এটাই নিয়ম। সুতরাং এই যে অলিখিত একটা সিস্টেম, আর এবং সিন্ডিকেটের কথা যেটা বলা হচ্ছে, কোনো চেঞ্জ নাই। এবং দেখেন
আমাদের এই যে সড়ক পরিবহন যিনি মন্ত্রী আছেন, তিনি প্রত্যেকটা এই ধরনের ঘটনার পরে উনাকে যখন আসলে যে কোনো সড়ক দুর্ঘটনা বলেন বা এই যে সিন্ডিকেট নিয়ে যখন উনাকে প্রশ্ন করা হয়, আমি খুব অবাক হই। উনাকে তো আমরা আসলে দীর্ঘদিন ধরে চিনি, উনি আমাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে এসেছেন, কিন্তু এখন আমার কাছে মনে হয় যে উনি আসলে আমি জানি না ওনার হিতাহিত জ্ঞান কি লোপ পেয়েছে কিনা খানিকটা, কারণ উনি এই বিষয়গুলো যখন কথা বলছেন একটা দায়িত্বশীল জায়গা থেকে, উনার তো প্রথমেই একটা দুঃখ প্রকাশ করা উচিত যে এই সিস্টেমটা ঠিক করার দায়িত্বে আমি আছি, এবং সেই জায়গায় আসলে কিভাবে মানে প্রথমত ব্যর্থতার দায় নিতে হবে, দায় নিয়ে সেটাকে অ্যাড্রেস করতে হবে যে হ্যাঁ সেই জায়গাতে আপনারা আমাদের তথ্য দিয়েছেন, এই জায়গাগুলোতে আমাদের আসলে আরো ভালো মতো কাজ করার সুযোগ আছে। যখন আপনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন, আপনি কিন্তু খুব হাসি দিয়ে খুব সহজভাবে খুব লাইটলি নিতে পারেন না, কারণ আপনি একটা আমি একটু গুরুত্বপূর্ণ যদি দায়িত্বে আপনাকে আছেন। থামিয়ে বলি, আপনি যে বললেন যে মন্ত্রী দায় এড়াচ্ছেন বা উনি আজকে বলেছেন কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কিছু হয়নি। Exactly. এই গভর্নমেন্ট কিন্তু এসছে 3 মাস হয়েছে, এটা হয়তো অনেক বড় একটা টাইম না, বাট এই 3 মাসে কি আপনার মনে হয় যে এটা এই সুরাহা করা বা এটাকে অ্যাটলিস্ট মিটিগেট করা সম্ভব ছিল? দেখেন, আমি অন্তত এতটুকু বলতে পারি যে 3 মাস বা 100 দিনের হিসাব যদি আপনি করেন, একটা সরকারের পুরোপুরি তাকে মূল্যায়ন করবার জন্য তো এই সময়টা অবশ্যই যথেষ্ট না, কিন্তু যতটুকু আসলে এই সরকারের আমলে মানে যতটুকু তাদের কাজের মধ্যে ছিল, ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটির মধ্যে ছিল, ততটুকু তো অন্তত আমরা অন্তত সেই ব্যাপারগুলোতে প্রশ্ন করতে পারবো। মানে অ্যাটলিস্ট শুরুটা মর্নিং শোজ দ্য ডে। এবং দেখেন এই জায়গাতে এটা তো ইটস অ্যাবাউট ম্যানেজমেন্ট। আপনি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তার মানে ওই মন্ত্রণালয়ে যা যা হচ্ছে, ইউ আর দ্য সুপ্রিম অথরিটি, সো আপনি আপনার উপর দায়ভার যাবে। এবং আপনি দেখেন ট্রেন, আপনি এই যে ঈদের যাতায়াতটা, এই বিষয়গুলো যখন একটা আমরা গতবারও কিন্তু ঈদ যাত্রা নিয়ে অনেক ভোগান্তির শিকার হয়েছে মানুষ, এবং আমরা মৃত্যুর ঘটনা দেখেছি। সেই জায়গা থেকে আমরা এবারও দেখলাম যে 21 জনের মৃত্যুর খবর কিন্তু আমরা শুনলাম। এবারও সড়ক দুর্ঘটনা হয়েছে, এই যে লরিগুলোতে যে হেভি ওয়েট নিয়ে তারা ডুবে যায় সেটার ঘটনা আছে, এবং বাড়তি ভাড়ার ঘটনাও আছে। সুতরাং আপনি বলেন তাহলে যে আমি তো অনেক বড় কিছু আমরা চাচ্ছি না, আমরা এই জায়গায় যখন একটা ব্যাপার হচ্ছে একটা মানুষের প্রাণহানির ঘটনা ঘটবে, তখন তো আসলে সেই জায়গা থেকে সেই ম্যানেজমেন্ট যদি তিনি করতে না পারেন দায়িত্বশীল, তিনি তো ব্যর্থ। কারণ এটা তো প্রাণের ব্যাপার, আপনি একটা আমরা জীবন হারাচ্ছি, আমরা সড়কে আর কত প্রাণহানি দেখব। এবং আপনি দেখেন ঈদ যাত্রার যে ভোগান্তিটা, আপনি আজকে অনেক মিডিয়ায় এইটা কভার করেছে, সেটা হচ্ছে যে ট্রেনে আপনি দেখবেন যে ট্রেনে কোনো সিস্টেম নাই, আপনি ট্রেনে টিকিট ছাড়া অনেকে উঠছেন, ছাদে উঠছেন, এটা তো খুবই রিস্কি। আপনি বলছেন যে আমাদের জনগণ সচেতন না, কিন্তু আপনি তো সিস্টেমটাই ঠিক করছেন না। মানে মনিটরিং থাকা উচিত, স্ট্রিক্ট মনিটরিং থাকে তাহলে তো সেই সুযোগটাই পাবে না। সুতরাং এইটা ইটস অ্যাবাউট ম্যানেজমেন্ট। সো আপনি যখন ওই ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটির দিকে আপনি মনোযোগ দিচ্ছেন না, আপনি যেই দায়ী আসছে আপনি খালি ভাবছেন যে এটা আসলে তেমন কোনো ব্যাপার না, বিচ্ছিন্ন ঘটনা, এই যে দায় এড়ানোর এক ধরনের প্রবণতা আমরা দেখতে পাই মাননীয় মন্ত্রীর মধ্যে, এটা আমার মনে হয় যে এটা আসলে বিএনপি সরকারের জনপ্রিয়তা অবশ্যই কমাচ্ছে। এটা কিন্তু আসলে কোনো ভালো সাইন না। আপনি 3 মাসের কথা বলেন আর আপনি 2 মাসের কথা বলেন, এটা তো আসলে হাতের মধ্যে। আপা, আপনার কাছে আসলে জানতে চাচ্ছি, মনির আপার কথার রেশ ধরেই আসবো, একই প্রশ্নটাই আপনার কাছে। এবং উনি যেটা বললেন যে এই ইজারার ব্যাপারটাও বিএনপির দখলে চলে আসছে এই গভর্নমেন্ট আসার পরে, এবং তার মানে আমরা যদি বলি যে যেই ধরনের চাঁদাবাজি এখনো হচ্ছে বা সিন্ডিকেট হচ্ছে, এটাতে তার মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে এটা সরকারি দলের নিয়ন্ত্রণেই আছে। এবং এই যে মন্ত্রীর দায় এড়ানোর বিষয়টা, আপনি এই বিষয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সাথে মনিরা আছে তাকে শুভেচ্ছা। দেখেন, এখানে এই কথাটাও হচ্ছিল বারবার যে মাত্র 3 মাসের সরকার, এই সরকার যেদিন দায়িত্ব নিয়েছে সেই দিনই রমজান শুরু হয়েছে। বাংলাদেশের মুসলমানদের, মুসলিম অধ্যুদেশ শুধিত একটা দেশ, সেইখানে তাদের রমজানে আপনি জানেন যে বাংলাদেশ এমন একটা দেশ, যখন যত ক্রাইসিস হয় তখন তত সিন্ডিকেটের দৌরাত্ম্য বাড়ে, এবং ক্রাইসিসটা তৈরি করে একটা সিন্ডিকেট লাইক রমজান, এটার বড় একটা জায়গা। তো বিএনপি যেদিন দায়িত্ব নিলেন রাষ্ট্রীয়, সেই দিন থেকেই রমজান শুরু, এবং সিন্ডিকেট অনেক চেষ্টা করে, আপনি খেয়াল করেন এইবার রমজানে কিন্তু ওইভাবে জিনিসের দাম বাড়ে নাই যেভাবে বাড়ে অন্য সময়। একটা লেভেলের মধ্যে চেষ্টা করেছে এই সরকার এবং সরকার প্রধান জানপ্রাণ দিয়ে চেষ্টা করছে যাতে ভালো কিছু করা যায় সবার জন্য। যেমন ধরেন ইশতেহারে নির্বাচনে যা কিছু আছে সেটা প্রথম মাস থেকেই অনেকগুলোই প্রায় আপনার টাচ করা হচ্ছে, সেটার ভেতর দিয়ে জার্নি যাচ্ছে। এর মধ্যে আপনার বাংলাদেশে নতুন না, বাংলাদেশ জনগণ এত বেশি
যে সেইখানে কারণে অকারণে অঘটন ঘটে, তার মধ্যে এর মধ্যে কৃত্রিমতাও আছে, সিন্ডিকেট আছে, সব জায়গায় সিন্ডিকেট, বাণিজ্য, এটাও এক ধরনের বাণিজ্য, ঈদে ঘরমুখী হওয়া, সেটা কিন্তু আবহমান কাল থেকে চলে আসছে। আপনার ওই পুরা নৌকা সহ আপনার ট্রলার ডুবে যায় কিংবা লঞ্চ ডুবে যায়, একবারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে একদম 200-300 লোক মারা গেল কয়েক বছর আগেই। তো এই জায়গাগুলো, এই অতিরিক্ত যাত্রী তোলা, ঠিক ফিটনেস না থাকা, এবং ওই ঈদ পার্বণ আসলে কি করে যে যে গাড়িগুলো ভেতরে ঘরে থাকে এগুলাকে কোনো মতো ঠিকঠাক করে কোনো মতো তারা ডাবল যাত্রী তুলে যে অবস্থা করে যাতে রাস্তায় দুর্ঘটনা ঘটে। গতকালকে 17 জন যে মারা গেল, আমি দেখলাম ওখানে এই মানুষগুলো শুধুমাত্র একটু কম পয়সা পাবে দেখে ট্রাকে তারা উঠেছে, যে ট্রাক উল্টে তারা মারা গেল। তো এইটা জনগণের সচেতনতার অভাব, জনগণের এত, বাংলাদেশ কিন্তু এক সদ্য স্বাধীন দেশ না এখন আর, 55 বছরের দেশ মানে কি একদম ভরা যৌবন, অনেক কিছু শেখার ছিল কিন্তু কিছুই এখানে পজিটিভ কিছু শেখা হয় নাই। এখন আপনি 3 মাসের সরকারকে চাইলে অনেক রকম দোষ দিতে পারেন, 3টা মাস তো আপনার হানিমুন পিরিয়ডই বলে, এর মধ্যে কত বড় বড় প্রবলেমগুলো এই সরকারের উপর দিয়ে যাচ্ছে এবং সলভ করছে দিন শেষে। আর এই যে আপনি যেটা বলছেন বা মনিরা যেটা বলছে মন্ত্রী মহোদয়ের কথা, আমি সেখানে কোনো কথা বলতে চাই না, আমি শুধু সিস্টেমটার কথা বলতে চাই। সিস্টেমটা কিন্তু 3টা-4টা সরকারের এদিক ওদিক হয়েছে। দেখেন 4টা সরকার তো একটা ফ্যাসিস্টই ছিল, তারপরে আরেকটা সরকারও 18 মাস প্রায় 2টা-3টা ঈদ পেয়েছে প্রায়, তারাও কিন্তু আপনার পারে নাই, বরং বেড়েছেই। তো সেইখানে আমি একটা জিনিস, মনির অনেকগুলো মানে নেগেটিভ কথা বলেছে, পজিটিভও যে আছে সেটা বললাম আমার ভালো লাগতো, যে শুধু নেগেটিভই আমরা করেছি তা না, পজিটিভও করেছি। লাইক আপনার গত ঈদে কিন্তু ওরকম চুরি ডাকাতি হয় নাই। ঢাকা শহরের মানুষরা, সমস্ত বাংলার মানুষরা সারা রাত ব্যাপী জেগে বহু বছর পরে দেখা গেল যে ঈদ কেনাকাটা করেছে। তার মানে মানুষের হাতে অনেক টাকা ছিল আমি তা বলবো না, কিন্তু মানুষের নির্বিঘ্নে নিরাপত্তা, নিশ্চয়তা, যে আমি ঘর থেকে বের হলে আমাকে কেউ গুম করবে না, আমাকে কেউ খুন করবে না, আমাকে রাস্তায় কেউ মারবে না, এই যে একটা বিশ্বাস, তার মানে একজনও মারা যায় নাই, মারে নাই তা কিন্তু না, কিন্তু মানুষের নির্ভরতার জায়গাটা প্রশস্ত হয়েছিল। এই প্রশস্তটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমি টকশো করি, মনিরাও টকশো করে, রাত বিরাতে আমরা ফিরি, আমরা মার্কেটগুলো গত ঈদে দেখেছি। এই ঈদ তো কেনাকাটার ঈদ না, গরু কুরবানি দেওয়ার ঈদ, তারপরেও কিন্তু জমজমাট। কি কেনাবেচা হচ্ছে এটা ব্যবসায়ীরা বলতে পারবে, বাট আমরা যে যেতে আসতে দেখছি সেখানে কিন্তু কোনো অঘটন ঘটছে না ওরকম, এটাও তো একটা পজিটিভ। তো নেগেটিভ যেটা, সেটা চেষ্টা করা হচ্ছে 3 মাসের সরকারের মধ্যে 3 মাসের মধ্যে 2টা ঈদ, সরকারকেও একটু স্বস্তি দেন, আপনারাও পাশে দাঁড়ান, তাহলে আমার মনে হয় অনেক কিছুরই সমাধান হবে। জি আপা, আপনি যেটা বলছেন যে সচেতনতার অভাব আছে মানুষের মধ্যে, জনগণের ভিতরে, সেটা তো সত্যি, কিন্তু 3 মাস হলেও তার এই তদারকিটা কি জোরদার করা আসলে 3 মাস কি এনাফ না? আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কি এনাফ? সমালোচনা করবেন জি, আগামী বছর রোজার ঈদে যদি আপনি দেখেন এই অবস্থা, তখন আপনি 1.25 বছরের সরকার আপনি চরম সমালোচনা করেন, আমি কিচ্ছু বলবো না। মানে আপনি বলছেন যে এটা ইটস টু আর্লি টু অ্যাকচুয়ালি একটা দায়িত্ব নিয়ে বুঝতেই তো আপনার 2-4-6 মাস চলে যায়। সেইখানে আপনার প্রথম দিন থেকেই আপনার চ্যালেঞ্জকে মোকাবেলা নেওয়া। 18 বছর 20 বছর আগে এই সরকার ক্ষমতায় এসেছিল, তাহলে 20টা বছরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। ম্যাক্সিমাম মন্ত্রী যাদের কিনা এই 18 বছর আগের মন্ত্রীরা না, যে অভিজ্ঞতা সম্পন্ন, আর 18 বছর আগের অভিজ্ঞতা থাকলেই কি আপনার চর্চার অভাবেই তো ভুলে যাওয়া হয়। তো সেই জায়গাটায় আপনাকে বুঝতে হবে, এবং জনগণ, আপনি খেয়াল করছেন সমালোচক জনগণ যতটা, লাইক আমি বিরোধী দল বলবো, পাশে থাকার জনগণকে কিন্তু আপনি পাবেন না। আপনি যতটা ভিডিও করার জন্য জনগণ উদ্গ্রীব থাকে, ততটা যদি ফেরাতে যেত তাহলে কিন্তু ভিডিওর প্রয়োজন পড়তো না, ওই মারামারিটাই হয়তো হতো না, ওই অকারেন্সটাই হয়তো হতো না, ওইভাবে হয়তো। গত ঈদে আপনি দেখেন আপনার কোথায়, রাজবাড়িতে সম্ভবত নাকি, আপনার একটা বাস যে এসে বাস নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চে ওঠার আগেই পড়ে গিয়ে কতগুলো লোক মারা গেল।
আপনি বলেন যে এই বাসের ড্রাইভারটার সাথে সরকারের কি কোনো সম্পর্ক আছে? এটা তার অতিরিক্ত ড্যাম কেয়ার মনোভাব, এটা তার গাড়ির ফিটনেসের, হয়তো সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ওই টাইমটায়, বাঁকতে পারে নাই, সেটা গাড়িরও সমস্যা থাকতে পারে। এটা তার সবচেয়ে বড় কথা, সে যখন বাসে আপনার স্টিমারে উঠবে, লঞ্চে উঠবে, তখন কিন্তু সব আপনার যাত্রীদেরকে নামিয়ে দেওয়ার কথা নরমাল নিয়মে, কিন্তু সে দেয় না। তাহলে এইটা আমি শেষ করছি, এটার জন্য জবাব কে দিবে আপনি বলেন? ওই বাস যদি 100টা 500টা মার্ডার করে, তাও তার জেল কিন্তু খুব হাতে গোনা, তার ওরকম সে ফাঁকফোকর দিয়ে আমরা এই আলোচনায় ফিরবো আপা। এবার আমরা একটু আইন শৃঙ্খলা নিয়ে কথা বলি, যেহেতু ঈদের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, এই বিষয়ে আজকে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে ঈদের নিরাপত্তা এবং মহাসড়ক তদারকিতে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে সরকার, এবং গত সরকারের যে দীর্ঘ 17 বছরের অব্যবস্থাপনা, দুর্বৃত্তায়ন, এটির অবসান ঘটিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত এবং তৎপর। এটার এগেইনস্টে যদি আমি কয়েকটি ঘটনা বলি, রিসেন্ট ঘটনা, যে জঙ্গল, যে সলিমপুরে যে ঘটনাটা ঘটেছে, সেখানে কিন্তু র্যাবের মতো একটি বাহিনী ধরাশায়ী হয়েছে। ওখানে কিন্তু র্যাবের মহাপরিচালক নিজেই বলেছেন যে ওখানে র্যাবের দুর্বলতা ছিল। এবং মিরপুরে একটি ওই যে পুলিশ গিয়েছিল হকার উচ্ছেদ করতে, সেখানে কিন্তু হকাররা উল্টো পুলিশকে একেবারে ধাওয়া দিয়ে পিছু হটতে বাধ্য হয়েছেন পুলিশ বাহিনী। এবং সাভারে আমরা দেখেছি রিসেন্টলি সিসিটিভি, এই ক্যামেরা ইউজ করে তারা মাদক ব্যবসা পরিচালনা করেছেন, এবং সেখানে কিন্তু একজন রিপোর্টার এবং একজন দেশ টিভির সাংবাদিক এবং ক্যামেরাম্যান, ওনারা কিন্তু হামলার শিকার হয়েছেন সেটা কভার করতে গিয়ে। এই যে ঘটনাগুলো ঘটছে, তারপরেও বলা হচ্ছে যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া তেমন কিছু হয়নি। সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন নির্বিঘ্নে যাতায়াত করছে, এবং এই যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে মানে কন্ট্রোল মেকানিজম, এটা কি এনাফ মনে হচ্ছে এতগুলো ঘটনার পরেও? মুনির আপা, আপনার কাছ থেকে শুনবো প্রথমে। দেখেন, প্রথমত এই আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা আসলে থাকা দরকার, আমরা কিন্তু সেটা পাচ্ছি না। একজন নাগরিক রাষ্ট্রের কাছে সবচেয়ে প্রায়র তার হচ্ছে চাওয়া হলো নিরাপত্তা। সেটা কিন্তু আমরা যদি বলি যে গত কিছুদিন এটার জন্য আমরা সবাই রাস্তাতেই ছিলাম। সেটা হচ্ছে যেভাবে করে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে, এবং আপনি জঙ্গল সলিমপুরের কথা বললেন যে র্যাব তো একটা আসলে বিশেষায়িত বাহিনী, সেটার কিন্তু আলাদা ট্রেনিং আছে তাদের এই ধরনের অপারেশনগুলো ট্যাকেল দেওয়ার জন্য। তো সেই জায়গা থেকে কিন্তু তাদের তৎপরতা, তাদের আসলে তারা তাদের দেয়াল পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, এবং সেখানে আসলে অপরাধীর অভয়ারণ্য আগে থেকেই ছিল। এবং এই জায়গায় তো আসলে এটা একটা সরকারের, আমি এখানে জঙ্গল সলিমপুরের ব্যাপারে একটা ব্যাপার আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এটা কিন্তু সরকারের একটা খুব পজিটিভ উদ্যোগ, যে এই জায়গায় যে এতদিন একটা অপরাধীদের অভয়ারণ্য ছিল, সেখানে কিন্তু আবার এই পুলিশের বিভিন্ন দপ্তর বা ট্রেনিং সেন্টার এটা বানানোর যে একটা উদ্যোগ, এটা কিন্তু একটা সাহসী উদ্যোগ। কিন্তু সেটার জন্য কিন্তু আসলে সেই জায়গায় যদি আপনি এমন একটা জায়গায় এই কাজগুলো করতে যাচ্ছেন, সেখানে একটা বিল্ডিং আপনি করতে যাচ্ছেন, সেখানে যদি নিরাপত্তার জায়গাটাই আপনি প্রথমে ঠিক না করতে পারেন, তাহলে সেটা আসলে ব্যর্থতা। এবং সেটার জায়গায় দেখলাম যে এখানে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, তারাই ধরাশায়ী হয়েছে, এবং অপরাধীরা কিন্তু সেই জায়গা থেকে তারা একেবারে বন্দুকযুদ্ধের মধ্যে পড়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখানে আসলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে র্যাব, এই যে র্যাবের ব্যাপারে তো আরো নানান কথা আছে, আরো তো আমাদের এপিবিএন আছে, নানান যে ফোর্সগুলো আছে, তাদের আসলে কতটা অ্যাক্টিভ করা হয়েছে, বা এই 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি যে তাদের মধ্যে এক ধরনের আস্থাহীনতা। তো সেই জায়গায় আসলে তাদের কতটা তো আগেই তৈরি হয়েছিল আপা, কিন্তু আমার কথা হচ্ছে এটা এখনো যাবে না কেন? এক্স্যাক্টলি, তো এক নতুন সরকার, সময় তো কম যায়, মাঝখানে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের তো আমরা অনেক সমালোচনা করি, কিন্তু যে কথাটা আমরা বারবার তখন শুনেছি সেটা হচ্ছে যে এটা একটা রাজনৈতিক সরকার না। রাজনৈতিক সরকার আসলে তো অনেক কিছু করতে পারে তারা, তাহলে এটা তো এখন একটা রাজনৈতিক সরকার। এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপা তো বললেন এটা 3 মাস, ইটস স্টিল হানিমুন 3 মাস, তাই বলে কি আপনি আমার নিরাপত্তা দিবেন না?
আপাতত বললেন যে আমরা তো রাত করে যখন বাইরে বাইরে যাই, আমাদের বাসায় ফিরতে হয়, তখন যদি আমার কোনো একটা আমি ক্ষতির শিকার হই, সেটার নিরাপত্তা তো এটা একদিনের সরকার হলেও আমি এটা দাবি করব, এবং Day সেখানে one থেকেই Day আমি one এটা থেকে চাবো। এটা চাইবো, কারণ এটার জন্য তো একজন ডেজিগনেটেড পার্সন আছে। কিন্তু এইখানে আমি ওই সেম ঘটনার পুনরাবৃত্তি দেখি যে যখন আসলে বলা হয় যে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক ভালো, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন আসলে প্রেস কনফারেন্স করে এই ধরনের কথাগুলো বলেন, এবং মানে তখন আমার কাছে মনে হয় যে একটা দায়িত্বশীল জায়গায় থেকে উনি আসলে কিভাবে এই কথাগুলো বলেন। এবং দেখেন এই যে আমরা কিন্তু এখন আওয়ামী লীগের সময় নাই, আমাদের এটা বুঝতে হবে। আমরা বিরোধী মতের উপরে যেভাবে করে আসলে দমনপীড়ন আগে দেখেছি, সেই ধরনের দমনপীড়ন কিন্তু এখনো দেখা যাচ্ছে। আপনি আমি যদি বলি যে শব্দের রাজনীতি, শব্দ দিয়ে আমি আপনাকে ঘায়েল যদি করি, আপনি আমাকে রাজনৈতিকভাবে শব্দ দিয়ে ঘায়েল করতে পারেন, কিন্তু আমার উপরে তো আপনি কোনোভাবেই হামলা বা পেশি শক্তির যে সেই ফোর্সটা আসলে আপনি আমার উপরে দিতে পারেন না। সেই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখেছি ঝিনাইদহে। এবং আমি এখনই যদি বলি যে লক্ষ্মীপুরের একজন ছাত্র দলের একজন বলছেন যে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারে উনি বলছেন যে এবার কুরবানির গরু আপনারা কুরবানি দেওয়ার পরে রশিগুলো রেখে দিবেন, এবার আমরা শুনছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি গ্রামে আসবে, তাকে আমরা বেঁধে রাখবো। এই যখন রাজনীতির অবস্থা, আপনি যখন এই ধরনের হুমকি ধামকি দিচ্ছেন, তাহলে আমার স্বাভাবিকভাবে আমি তো নিরাপত্তাহীন একটা পরিস্থিতির মধ্যে পড়বো। তো এই ধরনের কথাবার্তা আসলে কিভাবে করে একজন আরেকজনকে বলতে পারে, সেখানে মানে স্বরাষ্ট্রমন্ত্রী তার আসলে সেই জায়গা থেকে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কি করণীয়, এটা একটা ব্যাপার। আবার আরেকটা অসুবিধার জায়গা এখন আমরা আবার দেখছি, মামলা উনি কিন্তু বলেছেন সলিমপুরের ওই এটার বিষয়ে যে উনি এটার জবাব দেওয়া হবে। হ্যাঁ, এটার জবাব দেওয়া হবে উনি বলেছেন। এখন জবাবটা আসলে কি হয় সেটাই আমাদের দেখার অপেক্ষা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন, এই যে হকাররাই আসলে পুলিশকে ধাওয়া করছে। এখন আপনি বলেন তো যে হকাররা যখন পুলিশকে ধাওয়া করে, তার মানে পুলিশের থেকেও শক্তিশালী হকাররা, এবং অথবা নাম্বারে হয়তো নাম্বার ওয়াইজ হয়তো বেশি হতে পারে, সেটা আরেকটা হচ্ছে তাদের এটা নাম্বারের থেকেও কনফিডেন্সের ব্যাপার আছে, এত বললি তারা এই কাজটা করতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। আপনি দেখেন যে এই যে আপনি যদি মিরপুরের দিকে দেখেন, মিরপুরে এই হকার বলেন, মাদক চোরাকারবারি বলেন, এই বিষয়গুলো কিন্তু অনেক আপনাকে বললাম যে ক্যামেরা ইউজ করে তারা মাদক ব্যবসা করছে, এবং এটা প্রকাশ্যে এবং এদের কিন্তু দুই তিনটা গ্রুপ আছে। সেই গ্রুপ কিন্তু পুলিশ প্রশাসন কাউকে মানে না, কারণ তাদের উপরে আসলে ক্ষমতাসীনদের একটা হাত আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, সেখানে তো নানান ধরনের প্রতিমন্ত্রীরা আছেন, তারপরে আমরা সেইখানকার যারা এমপিরা আছেন, আপনি খোঁজ নিয়ে দেখেন যে কোনো না কোনোভাবে দেখবেন তাদের সাথে এক ধরনের লিয়াজু। আমি নাম বলছি না, এই ধরনের এভিডেন্স আমাদের কাছে আসে। আমাদের মানুষজন তারা বলে কি যে আপা এখানে কি করব, যেহেতু আমি উত্তরের মানুষ, ঢাকা উত্তরের, তো আমি রিসেন্টলি যখন এই ঘটনা শুনলাম, আমি যখন বললাম যে কি ব্যাপার আপনারা যাচ্ছেন না কেন, এই ধরনের ঘটনা আপনারা পুলিশের কাছে ধরা দেন, বলে কি পুলিশও তো কমিশন পায়। এবং এখানে যখন আসলে ক্ষমতাসীনদের হাত মাথার উপর থাকে এই মাদক ব্যবসার সাথে এবং এই চোরাকারবারির সাথে, এই হকারদের উচ্ছেদ করতে যাবেন আপনি, মানে পুলিশ তো অবশ্যই ধাওয়া খাবে, কারণ পুলিশেরও যারা আরো বড় ঊর্ধ্বতনরা, যারা আরো যাদের শক্তিশালী, যাদের মাথার উপর মানে যাদের হাত আসলে তাদের মাথার উপর, তারা তো আসলে পুলিশকে তখন তোয়াক্কা করবে না, এটা খুব স্বাভাবিক। সুতরাং এই যে দেখেন বারবার করে সিন্ডিকেটের কথা আসে, সিন্ডিকেট আসলে কারা? সিন্ডিকেট আসলে কত শক্তিশালী? এটা কি রাষ্ট্রের থেকেও শক্তিশালী, সরকারের থেকেও শক্তিশালী? না, শুনেন, সিন্ডিকেট হচ্ছে সেটাই যেটা হচ্ছে দেখা যায় না, এবং এই জন্যই দেখা যায় না কারণ এদের সাথে সবসময়ই, সেটা বিএনপি আওয়ামী লীগ না, যেই সরকার থেকে সেই সরকারের একটা লিয়াজও থাকে। সুতরাং এই ধরনের সিন্ডিকেট কিন্তু এই দেখা যায় যে এই মন্ত্রী এমপিরাই আসলে মেনটেন করে, না হলে তারাও টিকতে পারবে না। সুতরাং আমার মনে হয় যে এই মানে সিন্ডিকেটের সাথে ক্ষমতাসীনদের যে লিয়াজও, সেই কারণেই আসলে এই পুলিশের ধাওয়ার মতো ঘটনা ঘটে। আপা, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি এই বিষয়ে, যে আমরা যখন সেফটি সিকিউরিটি নিয়ে কথা বলি, তাহলে তো এই যে সামনে ঈদ, এবং এই ঈদের বিষয়ে যখন আমরা জানি যে জনগণের এই যে ফাঁকা হয়ে যাবে, রাজধানী সহ সারা দেশই তো প্রায় ফাঁকা হয়ে যাবে, এবং রাজধানীতেই যদি স্পেসিফিক্যালি বলি যে যখন বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, এটার পরিপ্রেক্ষিতে আমরা যখন এই ঘটনাগুলো, কয়েকটি ঘটনা দেখছি, তাহলে কি আস্থাটা আসলে জনগণও রাখতে পারবে কিনা, এটা একটা বিষয়। এবং যেটা আপা বলছিলেন যে এই যে আইন শৃঙ্খলা বাহিনী ধরাশায়ী হয়ে যাচ্ছে, যে এটা কেন হবে? কারণ সেফটি তো এমন একটা বিষয়, যেটা আপনি বললেন যে 3 মাস যদি খুব কম সময় হয়, তারপরে তো জনগণের এটা তো একটা মৌলিক চাহিদা, যে তারা নিরাপত্তা তো কখনো কম্প্রোমাইজ করা যাবেই না, এটা তো ডে 1 থেকেই কার্যকর হওয়া উচিত। আমার কাছে কয়েকটা প্রশ্নের সঙ্গে আপনি কয়েকটা বলেছেন। মনিরা বলেছেন হামকি ধুমকি দিয়েছে
কাকে? নাসিরুদ্দিন পাটোয়ারিকে। বলে না যে সূচ বলে চালুনিকে, চালুনি বলে সূচকে যে তোমার একটা ফটো আছে। নাসিরুদ্দিন পাটোয়ারি বাংলাদেশের শ্রেষ্ঠ বেয়াদবের নাম, জন্ম বেয়াদব। কোনো রাজনীতিবিদ এত বেয়াদব হতে পারে না, এত নোংরা ভাষা হতে পারে না, সে কি হুমকি দেয়? এত নোংরা। সে তাকে যদি রশি যদি রাজনৈতিক কথা হয়, এটা তো খুব সিম্পল কথা বলা হয়েছে, রশি দিয়ে বাঁধবে। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি খুদ প্রধানমন্ত্রী সম্পর্কে বাংলাদেশের, যাকে বাংলাদেশের মানুষ ভোটে পাশ করিয়েছে, খুদ প্রধানমন্ত্রী সম্পর্কে বলেছে যে এর আগের সরকারকে কিভাবে চলে যেতে হয়েছে, আপনাকে ওইভাবে না, আপনাকে ওইভাবেই, তারপরে আপনাকে কে মারবে, শুধু উনি না, ওনার ওয়াইফ মেয়ে, ওনার ওয়াইফ মেয়ে, তাদের ওয়াইফ মেয়ে তো তার রাজনীতি করে না। দেখেন এই ধরনের নোংরা কথা যে বলছে, তার সম্পর্কে যখন মনিরা কথা বলে তাকে নিয়ে, সামান্য রশি নিয়ে, ওই হিসেবে তো ছাত্রদলের এরা ফেরেস্তা। যদি আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে ধরি, তাহলে ওরা যদি ফেরেস্তার মতো বলে থাকে, তাহলে এটা শয়তান। কারণ সে সরাসরি নিজে মারতে চাইছে, আর এখানে রশি দিয়ে বাঁধতে চাইছে। আপনি দুইটাকে হিসাব করেন। মনিরাকে আমি বিবেক সম্পন্ন মনে করি। তার বিবেক এখানে কি কাজ করলো? একজন দেশের প্রধানমন্ত্রী যাকে জনগণ বানিয়েছে, তার সম্পর্কে তার 3 মাসের মধ্যে সে এই ধরনের নোংরা কথা বলে, যে প্রধানমন্ত্রীকে কেউ বলতে পারবে না, তার চরম শত্রু বলতে পারবে না যে মাননীয় প্রধানমন্ত্রী কাউকে হার্ট করেছে। তার সম্পর্কে, তার ফ্যামিলি সম্পর্কে এই ধরনের উক্তি তাদের। হ্যাঁ, আমি অন্য বটাইডির কথা বাদই দিলাম, সে নিজে তার মুখ দিয়ে, তার তো অন্য কেউ লাগে না বেয়াদবি করতে, ও নিজেই এনাফ। বেয়াদব আর রাজনীতিবিদ এক হতে পারে না, এক পাল্লায় থাকতে পারে না। তার সম্পর্কে এই কথাটা বলল, একটা জন্ম বেয়াদব, তার সম্পর্কে। একটা তো রশি তো মামুলি, খুবই ভালো ব্যাপার রশি, সেই যে কিনা কিভাবে মারবে, কত জঘন্যভাবে মারবে, সে ধারা বিবরণী দিতে পারে। গেল সিন্ডিকেটের কথা বলছেন। সিন্ডিকেটে আমিও মনে করি সিন্ডিকেটের কাছে রাজনীতিবিদরা জিম্মি। যেমন জিম্মি মনিরাদের অফিস, যে অফিসে তারা অফিস নিয়েছে, তাদের তো কোনো টাকা পয়সা ছিল না। এত হাইফাই অফিস বাংলাদেশের পার্টি অফিস এখনো কারো নাই। তো সিন্ডিকেট যদি না হাতে থাকে, এরকম অফিস পাওয়া যায় না। সিন্ডিকেট হাতে না থাকলে এনসিপির ছেলেমেয়েরা রাতারাতি কোটি কোটি, শত কোটি, হাজার কোটি টাকার মালিক হয় না। আমিও তো এই জায়গাটাতেই আসতে চাই। আমরা তো অনেক পুরানো পাপী, একটু করে আমরা এই পর্যন্ত আসছি, তারপরেও এই সাহস পাইনি। আমরা সাধারণদের মধ্যে থাকি, চেষ্টা করি। আমরা এত বড় 14 তলা 20 তলা অফিস এফোর্ড করতে পারি না। তো তারা যেভাবে এফোর্ড করে, নিশ্চয়ই তারাও পারে না। তাহলে যারা দিয়েছে তাদেরকে তো ওই সিন্ডিকেট মেনটেন্যান্স করতে হয়। যারা ভূমিদস্যু, বাংলাদেশের কয়টা ভূমিদস্যুর বিরুদ্ধে আজকের এই ইয়াং জেনারেশন কথা বলছে, এই এনসিপিরা বলে নাই। কারণ বলবে কেন? সিন্ডিকেট তো তাদের তো হেল্প করে। এই জায়গাটাতেই আমার প্রশ্ন, এই একটা জায়গায় রাজনীতিবিদরা যদি এক হতে পারত, তাহলে আজকে এত সমস্যার মধ্যে দিয়ে আমাদের যেতে হতো না। এই সিন্ডিকেটকে কারা পালে? সিন্ডিকেটে আপনি ভোটের রাজনীতি করেন, ভোটের রাজনীতির কারিকারি টাকা যখন সিন্ডিকেট আপনাকে দেয়, তখন আপনি তো কিছু বলেন না যে আমরা পয়সা ছাড়া ভোট দিব, ভোটের অত পয়সা লাগার কথা না, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। তাহলে তো সিন্ডিকেটের দৌড়ত্ব বাড়তে পারে না। বাংলাদেশের রাজনীতি কি শুধুমাত্র পুরানো রাজনীতিবিদরাই নষ্ট করেছে? যারা যখন যে আসছে, একজন আরেকজনের চেয়ে বেশি এগিয়ে আছে। কে কার চেয়ে বেশি এগিয়ে আছে, এটা মাঠে নামলে বোঝা যায়। আইন শৃঙ্খলা বাহিনীর ধরাশায়ীর কথা বলেছেন আপনি। আইন শৃঙ্খলা বাহিনীর যে আপনার সমস্যাটা ছিল 5ই আগস্টের আগে, এই 1.5 মাসের সমস্যা, আমাদের সাথে তাদের সাথে আমাদের, এই জায়গাটার যে একটা পর্যায়ে 5, 6, 7 আগস্ট, 8 আগস্টে সরকার হয়েছে, তারপরে কিন্তু আমাদের এক জায়গায় এক বিন্দুতে আসার কথা। আমলা ছাড়া রাজনীতিবিদ টিকতে পারবে না, রাজনীতিবিদ ছাড়া আমলা চলতে পারবে না। তাহলে ওই জায়গাটায় লাল ফিতার দৌরত্বটা যদি আমরা কেটে দিই, দিয়ে যদি আমরা একখানে এসে বলতাম যে পুলিশ জনগণের বন্ধু, জনগণ পুলিশের বন্ধু। মানে এটা আপনি বলছেন অন্তর্বর্তীকালীন, আমি অন্তর্বর্তীকালীন বা আজকে পর্যন্ত রাইট নাও আপনার যদি এই অবস্থাটা করত, পুলিশকে তো আপনার ওই ট্রমা থেকে বের করে আনতে হবে, নয়তো প্রত্যেকদিন তারাও মার খাবে, আবার তারা সুযোগ পেলে তারাও মার দেবে। দায়িত্বটা কার? দায়িত্বটা সবসময়ের জন্য সরকারের থাকে। কিন্তু আপনি যে 18 মাসের সরকার, যাদের নিয়ে তারা একটা শব্দও বলে না,
একটা শব্দ আপনার মহান জাতীয় সংসদে শুনবেন না, মনিরাদের মুখেও নাই, তাদের সিনিয়র বড় ভাই কি কারণ বিরোধী হতে পারে দল নাই। কারণ বলা হয়ে থাকে যে তাদের সরকারি 18 মাস ছিল। আজকের যারা বিরোধী দল তাদের সরকারি 18 মাস ছিল, নইলে এত 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 কাহিনী কোনোটা নিজেরা বলছে তারা সিন্ডিকেট, যে এই সিন্ডিকেটে তাদের ভেতরেও সিন্ডিকেট ছিল। নিজেরা বলছে যে আমরা ওই সিন্ডিকেটে পড়ি না, আমরা ওইখানে নাই, আমি জানতাম না, আমি উপদেষ্টা ছিলাম ঠিকই, আমি জানতাম না, আমাকে নেওয়া হতো না কিচেন ক্যাবিনেটে। জি, তার মানে কি কিচেন ক্যাবিনেট একটা সাবেক সিন্ডিকেট? পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন। কিচেন ক্যাবিনেট নট অনলি সাবেক পররাষ্ট্র, চারজন বলেছেন, আপনার জি। 4 জন বলেছে। জি। তো 4 জন যদি 24 জনের 4 জন বলে তাহলে কিন্তু একদম এইটা খারাপ না, স্মার্ট একটা ওনারা বলেছেন সংখ্যা। যে মার্কিন যে চুক্তিটা হয়েছে সেটা যেটা সম্পর্কে নিয়েই ওনারা হোক না কেন, চারজন যেটা জানতেন নিয়েই না। হোক, জি। অনেকগুলো নিয়েই বলেছে। তো এই পররাষ্ট্র উপদেষ্টা এর আগেও মায়ানমার নিয়ে বলেছিল। তখন এই পররাষ্ট্র উপদেষ্টা বলেছে আমি 3 বার পদত্যাগ করতে চেয়েছিলাম, করেন নাই কেন? আপনারা না করছে কারা? তো এই যে তারা করে নাই, এই যে ট্রমাটাইজ পুলিশকে ট্রমা থেকে বের করে নাই, এতে কার ক্ষতি? দিন শেষে এই জনগণের ক্ষতি। জনগণের ক্ষতি মানে রাষ্ট্রের ক্ষতি। তো এই যে রাষ্ট্রের ক্ষতি, পুলিশ মাইর খাচ্ছে, র্যাব মাইর খাচ্ছে, এটা কোনো খুব খুশির খবর না। কারণ রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে বিচারের বাণী নিভৃতে কাঁদে। যে পুলিশকে দিয়ে আপনি জনগণকে আপনি সেবা করাবেন বা শাসন করাবেন, সেই জনগণ পুলিশকে পিটাচ্ছে, র্যাবকে পিটাচ্ছে, তার মানে কি আইন শৃঙ্খলা মরমর করে ভেঙে পড়ে যাবে। যেটাকে আমরা মব ভায়োলেন্স বলছি আপা, কিন্তু মব এটা তো- ভায়োলেন্স খালি ওইটা না, এবং পুলিশ কি করছে এটার জন্য ভায়োলেন্স ফাইনাল করে একদম সমাপ্ত হওয়ার পরে পুলিশ ওই ফিল্ডে যাচ্ছে, কিংবা দাঁড়িয়ে একটু নিকটতম দূরে দাঁড়িয়ে তামসা দেখছে। এতে কি হচ্ছে? ক্ষতিটা কিন্তু রাষ্ট্রের হচ্ছে দিন শেষে। পুলিশও রাষ্ট্রের, জনগণও রাষ্ট্রের। তার মানে একজন আরেকজনকে বিশ্বাস করে না, অথচ একজন আরেকজনকে আস্থা নেই। দেখবে, এখনো আস্থা দেখার নেই। জন্যই তাদের দায়িত্ব দেওয়া, একজন আরেকজনকে দেখভাল করবে। তাহলে যে দেখভাল করবে তাকে বিশ্বাস করে না, সেও দেখভাল করে না, কিন্তু জনগণের টাকায় তার বেতন হয়। তাহলে এটা দিন শেষে যারা এই মবটা করছে তাদের বোঝা উচিত যে আমরা এটা করছি, ক্ষতি আমাদেরই। আমার ক্ষতি না হোক, আমার ভাইয়ের ক্ষতি হচ্ছে, আমার বোনের ক্ষতি হচ্ছে, আমার বলছেন মায়ের ক্ষতি জনগণের হচ্ছে। বোঝা উচিত। হ্যাঁ, জনগণের না, রাজনীতিবিদরা যারা জনগণের হয়ে কাজ করে, সে রাজনীতিবিদ এনসিপিও হতে পারে, বিএনপিও হতে পারে, জামাতও হতে পারে, সবাই তো একই রাজনীতিবিদ দিন শেষে। তো রাজনীতিবিদ যদি হয় তাহলে রাজনীতিবিদদের কাজ কি? জনগণের সেবা করা। পুলিশের কাজ কি? সেটাও জনগণের সেবা করা। পুলিশের চেয়ে রাজনীতিবিদদের দায়িত্ব বেশি, অনেক বেশি। তাহলে রাজনীতিবিদদেরই তো এই জায়গাটায় সলিউশনে আসার কথা, কিন্তু 18 মাস আসে নাই। সেই সরকার 18 মাস ছিল, 3 মাস থাকলে আমার কথা বলার ছিল না। এখন আসেন 3 মাস, 3 মাসের সরকারের কথা বলি। 3 মাসের সরকার বলছে আমরা চেষ্টা করছি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন 1-এর অধিকবার, এবং একটা পর্যায়ে 6 মাস সময় দিন, 1 বছর সময় দিন, দেখেন আমরা কতটা পারি, আমরা কতটা চেষ্টা করি। কিন্তু এইখানে শুধু আমাদের দোষ দিলে চলবে না। আমি, আপনি, সে 3 জনে মিলে কিন্তু আমরা, এই আমাদের মানুষগুলো, আমাদের যে সেবা করবে তারা হচ্ছে পুলিশ, আমাদের আমলাদের, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্য। তো তাদেরকেও আমাদের অনেক ক্ষেত্রে দেখতে হবে, আর আমাদের তো তারা দেখবে, এটাই তাদের চাকরি। জি। মনির আপা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছেন, আপনি যদি আপার এইটার কোনো জবাব দিতে চান বা ব্যাখ্যা করতে চান আপনার সাইড থেকে। ধন্যবাদ। দেখেন, রাজনীতির তো আমরা একটা পরিবর্তন চাই, আমরা সবাই চাই, আমরা সব দলই চাই। তবে যেমন আমাকে যদি আপনি বলেন, তাহলে এই নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের যে সমালোচনা, আমি নিজে অনেক সমালোচনা করতে পারবো, বিকজ আই ডোন্ট সাপোর্ট দ্যাট। যে সমালোচনার মধ্যেও এক ধরনের শিষ্টাচার থাকা দরকার, আই ডু সাপোর্ট দ্যাট। বাট আপনি সেটার বিপক্ষে দাঁড়াতে পারেন, সেটা আপনি বলতে পারেন, আপনি সেভাবে করে মানে তার বিপক্ষে আপনি যুক্তি দিতে পারেন, কিন্তু আপনি মামলা করতে পারেন না। আপনি এই ধরনের ঘটনায় যেভাবে করে আসলে তাকে শারীরিকভাবে হেনস্থা আপনি করতে পারেন না, আপনি পেশি শক্তি দিয়ে সেটা মোকাবেলা করতে পারেন না, সেটাই আমি বলছিলাম। দেখেন, আমাদের 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তার মধ্যে একজন কিন্তু জামিনে গতকালকে মুক্ত হয়েছে, এবং বাকি 2 জন কিন্তু দেখেন সামনে ঈদ, তারা কিন্তু এখনো
জেলে, কিন্তু তাদের আসলে কি মানে তাদের দোষ কি? আপনি দেখবেন যে তারা মানে বিএনপির পক্ষ থেকে যাদের বিরুদ্ধে আসলে আমাদের লোকজন মামলা করেছিল তাদের কিন্তু তারা সবাই জামিনে মুক্ত, কিন্তু আমাদের দুইজনকে কিন্তু দেওয়া হলো না, এবং মামলাও কিন্তু নেওয়া হচ্ছিল না প্রথমে, এবং সেখানে অনেক কথাবার্তা অনেক নেগোসিয়েশনের পরে তারা মামলা নিতে রাজি হয়েছে। কিন্তু তাহলে আমরা কি এখন আবার সে আগের যুগে ফিরে যাচ্ছি কিনা? এবং আরেকটা ব্যাপার দেখেন, আমাদের জায়গা থেকে আমরা এই নেতিবাচক জিনিসগুলো কিন্তু আমরা স্বীকার করি, আমাদের যদি কোনো ভুল থাকে আমরা কিন্তু সেটা আমি এনসিপির কথা বলছি, কিন্তু দেখেন আপাকে যখন আসলে এই কথাটা বললাম, আপা কিন্তু এটা এন্ডোর্স করলেন, দিস ইজ দ্য রং প্র্যাকটিস। আপনি বলেন যে হ্যাঁ এটা ঠিক হয় নাই। আপনি যখন ছাত্র দলের এই হুমকিটাকে যে কুরবানির গরুর দড়ি দিয়ে আমরা বেঁধে রাখবো ও আসলে, এই যে হুমকিটাকে আপনি যখন এন্ডোর্স করেন তখন ইটস আ ব্যাড প্র্যাকটিস। আমি একটা লাইন বলতে চাই, একটা লাইন মনিরা, একটা লাইন। এই সেই নাসিরউদ্দিন পাটোয়ারি যার জন্য মির্জা আব্বাসের মতো একজন বর্ষিয়ান নেতা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এটা প্রতিদিন ব্যাপার না, প্রতিদিন দেখেন হ্যাঁ কোনো কথা নাই যে সে বলতে পারে না। এটা ওই ছেলেগুলো তো মুখ দিয়েই বলেছে, কিছু তো করে নাই, রশি বের করে। আমি একটা কথা বলি, দেখেন মির্জা আব্বাস সাহেব ওনার ছেলেই কিন্তু এটা বলেছে যে ওনার বাবার দীর্ঘদিন ধরে তার পরিবারের লোকজনের থেকে যদি আপা ভালো খবর রাখে সেটা আসলে আমার বলবার কিছু নাই, ওনার ছেলেই বক্তব্যে বলেছে যে উনি আসলে দীর্ঘদিন ধরে একটা বিষয় নিয়ে টেনশনে ছিলেন, সেই কারণে হচ্ছে ওনার এই শারীরিক অবনতি। এটাকে আসলে উনি ইভেন এটাও যখন প্রশ্ন করা হয়েছে বলি, কিন্তু মনে আপা আপনি ওই পাটোয়ারি ওনার কথা যদি বলি, উনি তো কারোর ব্যক্তিগত বিষয় বা কারোর পার্সোনাল ইয়েতে ওয়াইফ নিয়ে না এটা অবশ্যই দেখেন, রাজনীতিকে আপনি যখন রাজনৈতিকভাবে কথা বলবেন আপনি নানান সমালোচনা করতে পারেন, আপনি সারাদিন সমালোচনা করতে পারেন, আপনি বিএনপি সমালোচনা করেন। আমি তো বিএনপির মনে হয় মানে এত সমালোচনা করেছি, কিন্তু আমার কথা হচ্ছে আমি ব্যক্তি আক্রমণ কেন করব, এটার বিপক্ষে আমি। কিন্তু আপনি কিন্তু আমি ধরেন আমি সমালোচনা করছি, এটা আপনি নিতে না পারলে, এটা যদি আপনি সহ্য করতে না পারেন, এবং দেখেন এই সমালোচনা করার এই বাক স্বাধীনতাটাই তো আমাদের 17 বছর ছিল না। এই জায়গায় আপনি বলতে পারেন যে হ্যাঁ নেতিবাচক কি ইতিবাচক এই বিষয় নিয়ে আলাপ হতে পারে, কিন্তু আপনি আসলে এভাবে করে দমন পীড়নের সেই সংস্কৃতি বলতাম না। আমি আজকে ফার্স্ট নাসিরউদ্দিনের নাম বলেছি, এটা তাও মনিরা তুলেছে বলে, কারণ আমি এটা একদম হেট করি এই টাইপের মানুষদের সঙ্গে নাম ইউজ করা পর্যন্ত না। কিন্তু এটা তো আপনি পেশি শক্তি দিয়ে দমন করতে পারেন না, কারণ পেশি শক্তি কোথায়? এটা তো অবশ্যই তারা এটা বলেছে রশি দেবে, হামলা হয়েছে। বিএনপি যদি চায় তাহলে খালি ডিম মারবে, নাসিরউদ্দিন পাটোয়ারি একটা থানা ডিমে ডুবে যাবে বিএনপি যদি মনে করে, কিন্তু সেটা তো আমরা চাই না, আমরা চাই না। করেছে, কিন্তু এখানে তো মামলাও নিতে চায়নি, এবং দেখা গেছে যে ছাত্র দলের যারা যে মামলা করা হয়েছে তারা জামিনে মুক্ত, কিন্তু আমাদের এখনো দুজন হচ্ছে তারা জেলে। এই যে একটা আপনি ডিসপ্যারিটি আপনি কিন্তু এখনই করে দিচ্ছেন, এবং এই 3 মাসের সরকার বারবার বলছেন না, 3 মাসের সরকার কিন্তু এগুলো করছে, এটা দেখতে হবে। দেখেন আরেকটা কথা বলি, আমরা তো আসলে এতদিন ধরে মাঠঘাট দখলের, বাজার দখলের একটা চাঁদাবাজি সংস্কৃতি আমরা দেখেছি। আমরা এখন দেখলাম যে আজকের একটা খবর যে অ্যানি চৌধুরী মাননীয় পানি সম্পদ মন্ত্রী, তিনি কিন্তু 32 লাখ টাকার গরু কিনছেন, এবং উনি তার নির্বাচনী হলফনামায় ওনার বার্ষিক আয় দিয়েছেন 47 লাখ টাকা বার্ষিক আয়। তাহলে আপনি বলেন যে দেখেন, আবার তার কিন্তু একটা হিস্ট্রি আমরা জানি, ওনার একটা বক্তব্য কিন্তু ভাইরাল হয়েছিল যে সমঝোতায় কিভাবে চাঁদাবাজি করতে হয়, উনি কিন্তু সেই দীক্ষা দিচ্ছিলেন ছাত্র দলের যারা আছে তাদের। সুতরাং এই জায়গায়, এবং যখন আসলে এই হিসাবটা বেরোলো তখন অনেকেই বলছিলেন যে উনি তো সবসময় এই ধরনের মানে এরকম 7-8টা গরু কুরবানি দিয়ে থাকে। তাহলে দেখেন আমরা কি শুনেছি, গত 17 বছর ধরে বিএনপি যে ধরনের নির্যাতনের শিকার হয়েছে, যত ধরনের নিষ্পেষণের শিকার হয়েছে, অনেক তৃণমূলের নেতাকর্মী তারা কিন্তু জেলে তার দিনাতিপাত করেছে, তারা তাদের পরিবারের সাথে সম্পর্ক রাখতে পারেনি। সেখানে এইরকম যদি অ্যানি সাহেব উনি যদি আসলে এরকম 7-8টা গরু প্রত্যেক কুরবানি দিয়ে থাকেন, তাহলে আমি আসলে জানি না যে ওনার আবার বার্ষিক আয় কিভাবে 47 লাখ টাকা হয়। এখন আরেকটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে দেখেন, আমি বললাম না যে চাঁদাবাজিটা এখন উপর মহলে চলে গেছে, অনেক উঁচুতে। দেখেন 50 কোটি টাকা বিনিময়ে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের এমডি কিন্তু নিয়োগ হয়েছে, এবং বোর্ডের অগোচরে গোপনে এই নিয়োগটি হয়েছে, এবং এই বিষয়ে যখন জানতে চাওয়া হয়েছে মন্ত্রী কোনো উত্তর দেয়নি, তাকে ফোন দেওয়া হয়েছে এবং সচিব বলেছে আমি কিছুই জানি না। তাহলে দেখেন, যখন আসলে এই ধরনের ঘটনা একটা বাংলাদেশের একমাত্র সরকারি এসেনশিয়াল ড্রাগ, এটা কিন্তু একমাত্র ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, সেখানে যখন এমডি নিয়োগ হয় 50 কোটি টাকা বিনিময়ে, তখন আপনারা যখন বলেন সিন্ডিকেট কি ওনারা জানেন না,
তখন আমার খুব দুঃখ হয়। এবং উনি একটা কথা তুললেন যে দেখেন হাই-ফাই আমরা বিল্ডিংয়ে থাকি, মানে আপার কথায় সাধারণ মানুষ ভাববে যে এই যে রূপায়ণ টাওয়ারের 17টা তলা, এটাই হচ্ছে এনসিপির অফিস। 17 তলা না, এখানে 15 তলার একটা ফ্ল্যাট, মানে একটা পোর্শন, সেটা আমরা ভাড়া নিয়েছি, যেটার ভাড়া হচ্ছে 2 লাখ টাকা। এবং দেখেন আমাদের কিন্তু প্রত্যেকজন, মানে আমি যদি বলি যে আমাদের যারা 200 জন যারা আছেন তাদের কিন্তু প্রত্যেকেই মানে কোনো না কোনো, বেশিরভাগ মোর দ্যান 60% তারা কিন্তু কর্মজীবী, তারা কোনো না কোনো চাকরি বা ছোটখাটো ব্যবসার সাথে তারা জড়িত। এবং আমাদের আরো একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকেই চাঁদা দিই, মানে চাঁদা বলতে আমাদের নিজেদের একটা পোর্শন আমরা হচ্ছে দলের ফান্ডে দিই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা তো অনেকেই টকশো করি, আপনি অন্তত 20 জন পাবেন টকশোতে পরিচিত মুখ, আমরা টকশোর অর্ধেক টাকা কিন্তু আমাদের দলের ফান্ডে দিই। সুতরাং এই 2 লাখ টাকা মানে করা আমাদের খুব বেশি, মানে এটার জন্য আমাদের সিন্ডিকেটের শরণাপন্ন হতে হয় না, বা উপর মহলে চাঁদাবাজিরও মানে আমাদের করতে হয় না। আর যদি সেটাই সুযোগ, মানে আমরা আসলে সেই সুযোগ খুঁজিও না, বরং আমার মনে হয় যে আছে না যে আমার নিজের গায়ে অনেক কাদা, এখন আমি চাই ওর গায়েও কাদাটা লাগুক, মানে এই ধরনের মনস্তত্ত্ব থেকে আমাদের মনে হয় রাজনীতিবিদদের প্রথমে বের হয়ে আসা প্রয়োজন। আর এটাও কি আপনি মনে করেন না মনির আপা, এই যে আমাদের আগের রাজনীতির একটা প্র্যাকটিস ছিল ব্লেম গেম, যেটাকে আমরা বলতাম, এটা তো এখনো মোটামুটি চলছে। এখনো একজন আরেকজনের নিজের দায় না নিয়ে আরেকজনের, সব রাজনৈতিক দলে আপাও একটা কথা বলছেন রাজনৈতিক ঐক্য, আসলে কিন্তু ঐক্যটা এখনো ওইভাবে দেখা যায়নি। এবং এই ঐক্যটা তো আমার মনে হয় সবকিছুতেই, যে উনি বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর আস্থাটাকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, এটা তো একসাথে মিলেই করতে হবে। সো রাজনৈতিক দল বলতে তো আসলে শুধু সরকার না, সব পক্ষই, মানে যতজন রাজনীতি করেন, সকল সংকট, দেখেন দেশের সংকট তো আসলে সরকারি দল একা একা এই সংকটগুলো সমাধান করতে পারবে না, তার কিন্তু বিরোধী দলের এখানে আসলে সহযোগিতা লাগবে। সুতরাং বিরোধী দলকেও আস্থায় আনতে হবে। আমি আরেকটা ঘটনা একটু বলতে চাই, এটা একটা রিসেন্ট ঘটনা, আমি শিওর যে আপনারা নিউজে দেখেছেন, যে ইসলামী ব্যাংকে তাদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী লীগ আমলের, উনি সাবেক ডেপুটি গভর্নর ছিলেন খুরশিদ আলম। তো এটা কিভাবে হলো, কারণ এটা হচ্ছে ওই আমলের একজন। এবং এই যে এস আলম ওই সময়টা আমরা জানি যে ব্যাংক খাতটাকে নিঃস্ব করে দিয়েছিল, সেটা কি আবার দেখা যাচ্ছে না যে এই প্রক্রিয়াটা আবার শুরু হচ্ছে, এই যে এইটার মাধ্যমে যে যাকে নিয়োগ দেওয়া হলো? এবং আপনাকে যদি একটা ডেটা দেই, যে গ্রাহকেরা এটা শোনার পরে এতই আতঙ্কিত যে তারা যে ইন্ডিকেশনটা পাচ্ছেন জনগণ, তারা একদিনে 754 কোটি টাকা উত্তোলন করে ফেলেছেন। হ্যাঁ দেখেন, এটা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। দেখেন মানে এটা কেন হবে আসলে, এটাই আপনার কি মনে হয়? না দেখেন, আমরা আমাদের ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে নিশ্চয়ই এইটুকু তো ব্যাকগ্রাউন্ড চেক তো করাই যায়। হ্যাঁ, না ব্যাকগ্রাউন্ড খুব ভালো মতো জেনেই ওনাকে বসানো হয়েছে। কেন এটা হতে? সেটা হচ্ছে দেখেন, এই সরকারের, আপনি বলছিলেন না যে 3 মাস কি আসলে একটা সরকারকে ইভ্যালুয়েট করার জন্য যথেষ্ট কিনা, না যথেষ্ট না, কিন্তু ওই যে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই এটা, যে এই যে ব্যাংকিং সংস্কার যে আইনটা, সেটা দেখা গেল যে সেখানে হচ্ছে সেই অধ্যাদেশে ব্যাংকিং তো আসলে সংস্কার হলোই না, দেখা গেছে যে সেই অধ্যাদেশে একটা ধারা যুক্ত করে এই যে যারা আসলে এত বছর অর্থ লোপারে ব্যাংকগুলো খালি করেছে এবং জনগণের টাকা পাচার করেছে, তাদের কিন্তু আবার সেই মালিকানা ফেরতের একটা সুযোগ করে দেওয়া হয়েছে, যে আসলে যেই মোট ব্যাংকের যে মোট বিনিয়োগের 7.5% দিয়ে সে আবার সেই মালিকানা দাবি করতে পারবে, এবং 2 বছর তাকে সময় দেওয়া হবে, সে পুরনো মালিকানা এই 2 বছরের মধ্যে পরিশোধ করতে পারলে সে কিন্তু মালিকানা ফেরত পাবে। তখনই আমরা বলছিলাম যে এই তো তার মানে তো আসলে এস আলমদের আবার পুনর্বাসনের এবং এই বড় বড় দরবেশদের পুনর্বাসনের একটা সুযোগ তৈরি করছে সরকার। তখন আমরা সমালোচনা করেছিলাম, কিন্তু সরকার আসলে সেই জায়গাতে কিন্তু তারা কোনো তাদের হেলদুল ছিল না। আমি আপনাকে জাস্ট রিসেন্ট একটা বলি, আমরা তো বিরোধী দল থেকে বলি, আমাদের কথা ওনারা আসলে ভালোভাবে নেন না, ওনারা ভাবেন যে বিরোধিতার জন্য বিরোধিতা। আমি যদি বলি যে সরকারের একেবারে নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য, যাকে আসলে গভর্নর করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের, খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি বলছেন যে ব্যাংক থেকে 5 কোটি টাকা চুরি হয়েছে। চুরিটা উনি ইনফরমালি বলেছেন, সেটা হচ্ছে ফরমালি বললে 5 লক্ষ কোটি টাকা। হ্যাঁ, 5 লক্ষ কোটি টাকা আসলে ঋণ খেলাপি হয়েছে। হ্যাঁ, তো ঋণের বিপরীতে জামানত নাই এবং কোনো নথিও নাই। তার মানে জামানতবিহীন এই লোনগুলো, পিরিয়ডের কথা বলছেন, কোন সময়? এটা মানে আওয়ামী লীগের আমলের কথাই উনি বলেছেন, যে এই ঋণের বিপরীতে কোনো জামানত নাই, নথিও নাই, এবং এসব ফেরত আনা
আসলে এই অর্থটা ফেরত আনা খুবই জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। সুতরাং এইখানে যদি বলি যে এস আলম $20 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে, $20 বিলিয়ন, ইটস নট আ জোক। তো সেই জায়গা থেকে যখন আসলে স্বাভাবিকভাবেই সেই আমলের সেই এস আলমের নিযুক্ত যেই খুরশিদ আলমকে সেই আবার যখন বসানো হলো, হ্যাঁ, তখন আসলে তাকে কেন আসলে সাধারণ মানুষ টাকা তুলে নিবে না, কারণ সেই তো আবার পুনর্বাসনের রাজনীতি আবার হলো। আপা, আমি একটু আমাদের সময় একেবারে শেষ, তো আমি একটু মনিয়াপার কাছ থেকে এটার একটু চাচ্ছি। আপা, এই বিষয়টা আপনি কি বলবেন, যে এই যে এই নিয়োগটা যে দেওয়া হলো এটা কি কারণে হতে পারে? কারণ এটা তো জানার কথা যে উনি কোন আমলে কি, ওনার ব্যাকগ্রাউন্ডটা কি, উনি কি ছিলেন। তাহলে এটা কি আবার এই যে গ্রাহকেরা যে আতঙ্কিত হচ্ছে, এটাকে আপনি কি মানে এটা কি মনে করছেন যে এটা কেন করা হলো? আমি একটা জিনিস, নিয়োগ নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, নিয়োগ নিয়ে আপনারাই বের করবেন যে কেন নিয়োগটা দিল। সেই আমলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিল, তাকে কেন দিল। তবে তাকে ব্যক্তিগত হিসেবে আমি যেমন ধরেন শেখ হাসিনা একটা বিএনপির একজন লোককে একবার সচিব বানাতে বাধ্য হয়েছিলেন এবং বলছিলেন যে, কথিত আছে বলছিলেন যে আমি জানি আপনি বিএনপি করেন, কিন্তু আপনি সব দেখে আপনাকে এখানে রাখলাম, এই কথাটা বলেছিলেন এরকম। তো এই লোকটার সম্পর্কে যে কথাটা আমি শুনেছি যে লোকটা ব্যক্তিগতভাবে সৎ মানুষ, থাকতেই পারে, কেউ আওয়ামী লীগ করতে পারে। আওয়ামী লীগের তো ম্যাক্সিমাম আমলারা এখনো যে কে বসে আছে, আপনার সচিব থেকে শুরু করে অনেক, কারণ 15.5 বছরে প্রায় 10.5 লক্ষ কর্মচারী তারা নিয়োগ দিয়েছে, সেখানে থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি যেটা বলছি সেটা হলো এস আলম বা সেই গং অনেক টাকা বিদেশে পাচার করেছে। মনিরা যেটা বললো এটা সত্যি। এই টাকাগুলো আমাদের টাকা, বাংলাদেশের জনগণের টাকা, এই টাকাগুলো ফেরত পাওয়া দরকার আছে। সেইখানে যদি আপনার তাদের মাধ্যমে যদি টাকাটা আবার যদি ফেরত আসে, কারণ টাকার ফেরতের জন্য যত রকম কসরতি হোক না কেন, শেখ হাসিনা অনেক কথা বলেছে, আমরা কোনো টাকা ফেরত আসতে দেখিনি, এখনও চেষ্টা চলছে। ইউনূস সাহেব অনেক কথা বলেছেন, টাকা ফেরত আসতে দেখিনি। আমরা এখনও, বিএনপিও চেষ্টা করবে, হয়তো পারবে, হয়তো নাও পারতে পারে, বাট এই টাকা যদি আপনাকে যদি আবার ব্যবসার সুযোগ দিয়ে যদি আপনার মাধ্যমে যদি টাকা আসে, এই টাকাগুলো কিন্তু আমাদের। আর আপনাকে যদি আমি কোনো সুযোগই না দিই, লাইক আপনার সাইফুর রহমান কালো টাকা সাদা করার একটা সুযোগ দিয়েছিল, এতে কি হয়েছিল? কালো টাকা কিন্তু খালি সবাই চুরি ডাকাতি বাটপারি টাকায় কালো না, অপ্রদর্শিত অনেক টাকা। লাইক আপনার 20টা ফ্ল্যাট আছে, আপনি সরকারকে দেখাইছেন 5টা ফ্ল্যাট, আপনি 5টা ফ্ল্যাটের টাকাকে সাদা করেছেন, কিন্তু আর বাকি 15টা এটা কিন্তু আছে সত্যি, সরকার খোঁজ নেয় নাই, বাট আপনি যখন সুযোগ পাইলেন তখন কিন্তু আপনি অপ্রদর্শিত টাকা এটা আপনি করলেন। এতে কি হয়েছে? বিদেশে যে অকারণে টাকা পাচার হতো, টাকা রাখার জায়গা নাই, ব্যাংকে কিভাবে রাখবে, সেটা বন্ধ হয়েছে। বাংলাদেশে আপনার বর্জুয়ার মতো বাংলাদেশেই ইনভেস্ট করেছে, বাংলাদেশের টাকা করার একটা সুযোগ পেয়েছে। ঠিক একই অবস্থায় বাংলাদেশের টাকাটা ফেরত আনা আমাদের জরুরি, আমি মনে করি। সেই জরুরি টাকা যদি ফেরত আসে, আমার কথা হলো যে আমার মন্দ কি, মাইনাসে প্লাস। আপা, এরকম যদি কোনো শর্ত তাদেরকে দিয়ে ওই সুযোগটা দেওয়া যায়, সেটা তো জনগণকেও আসলে চোখে দেখা যায় না। জি, আপনি যখন জনগণ বলবেন তো যে আসলে আতঙ্কিত, আপনি যেটা বললেন গ্রাহকেরা পাগল টাকা সাকু উঠিয়ে নড়াইস ফেলছেন। না, তার মানে কি সাকুটা পাগল বলবে দেখি মাঝপথে গেলে আমি একটু নাড়ায় দেখি কি হয়, কারণ পাগল কিন্তু জানে না যে নাড়াইলেই মারা যাবে, দেখি কি হয়, দেখি কি হয়, কিন্তু সে অপেক্ষা করে মাঝপথে কখন যাবে, তখন কিন্তু সাকুটা নাড়ায় দেয়। তা আমরা এই কথাগুলো বলতে চাচ্ছি আজকে যাদের নিয়ে কথা হয়েছে। কেন বদলের প্রশ্ন আসলো? কারণ 18 মাসে এই ইসলামী ব্যাংক দখল হয়েছিল, ঠিক আছে, আগে তারা ছিল, অনেক আগে তারা ছিল, দখল হয়েছিল। তখন যে অন্যায়টা হয়েছে, হাজার হাজার কর্মচারীদের চাকরি চলে গেছে, এবং তারা তাদের মতো তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তাদের মতো করে আবারও আপনার এই যে সমস্যাগুলো সৃষ্টি করেছিল। আপনি যে টাকাটার কথা বললেন উঠিয়ে নিয়ে গিয়েছে, সেই টাকাটা তো সেই বিরোধী দলের তাদের টাকা, তারা জনগণকে এটা বোঝাতে চায় যে আমরা দেখো টাকা সবাই তুলে নিয়ে গেছে, আসলে কিন্তু তাদের টাকা। তারা এটা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছে, আর কিছুই না। না, গ্রাহকেরা উঠে নিয়েছে আপা। গ্রাহকটাকে এটাই আমার বুঝতে হবে, আপনি বলছেন যে আমি সেটা সেই গ্রাহকদের কথা বলছি, আমি এটাই বুঝাতে চাচ্ছি।
জি আপা, আমাদের একেবারে আচ্ছা, সময় শেষ, আমি একটা একেবারে লাইন আমাদের যোগ করতে সময় চাই শেষ যে হয়ে গেছে। আপা যে এক লাইনে এক বলতে লাইনে হবে, বলছি যে মনির আপা যে খুরশিদ আলমের কথা বললেন, উনি রংপুর অফিসে মহাব্যবস্থাপক হিসেবে যখন দায়িত্ব পালন করেছেন তখন উনি কৌশলে 54 লাখ টাকা আত্মসাতের ওনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সেটা খোদ বাংলাদেশ ব্যাংকের অডিটেই সেটা ধরা পড়েছে। এবং সেই ভালো মানুষকে এখন আবার যখন এস আলমের যে লোক তাকে যখন পুনর্বাসন করা হলো তখন আপার ভাষ্যমতে যে জামাতের লোকজন টাকা সব তুলে নিল, তার মানে ইসলামী ব্যাংকে সাধারণ মানুষের কোনো অ্যাকাউন্ট নাই। এবং যারা দেখছেন তারা সেটা খুব আপনাদের few, তাহলে মামুলি। আসলে মানে তারা আসলে জনগণ বিচার করবে এবং যারা দর্শক তারা বিচার করবে যে ইসলামী ব্যাংক আসলে জি শুধুমাত্র আজকে জামাতের আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। মনির আপা এবং মনি আপা, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ এনটিভি স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।